দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে প্রাথমিক যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এবং দর্শক, খেলা হবে, দেয়ালে পিঠ থেকে গেছে, বাঁচলে গাজী মরলে শহীদ, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনেকদিন পর খুবই ভালো একটা সংবাদ দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। পিছনে এসে দাঁড়িয়েছে ইরান থেকে শুরু করে আর অনেকগুলো দেশের ব্যাকআপ সাপোর্টিং। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে এই অ্যাকশনটার রেজাল্ট পৌঁছাতে যাচ্ছে। ভারত, শক্তিশালী ভারত, ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে। কি কি কারণে বাংলাদেশকে নিয়ে ভারত টেনশনে, সেই বিষয়গুলো বলবো। প্রচন্ডভাবে আক্রমণ করেছে, প্রচন্ড আক্রমণে ভারতের তছনছ করে ফেলেছে। 100টিরও বেশি তারা ছক একে যুদ্ধে নেমেছে, আর এই বিজয়ের ধ্বনিটি আজকে বেজে উঠেছে বিশ্বব্যাপী। ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক। ডক্টর ইউনূসের অবাক করা সফলতা। ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে, যে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে। পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তান শক্ত জবাব দিয়েছে। দু দেশের কি ক্ষয়ক্ষতি হলো, কি অর্জন করলো ভারত? ভারত কি সত্যি সত্যি এবার পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন? এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে প্রাথমিক যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এবং এই যুদ্ধ নিয়ে যে কোনো খবরাখবরের প্রতি মানুষের একটি তুমুল আকর্ষণ এবং আগ্রহ কাজ করছে। পাশাপাশি এটুকু আমি বলে দিতে চাই, ভারত পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ, সেটিকে কেন্দ্র করে আমাদের যে মানসিকতা, আমরা কোনো না কোনো পক্ষ নিয়ে যেভাবে নিজেদের ন্যাকেডলি উপস্থাপন করছি, তাতে মনে হচ্ছে আমরা অধিকাংশই আর বাংলাদেশি নেই। আমরা কোনো না কোনোভাবে ভারতীয় অথবা কোনো না কোনোভাবে পাকিস্তানি। যে খবরটি এর মধ্য দিয়ে ভাইরাল হয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের ট্র্যাডিশনাল, নন ট্র্যাডিশনাল সব মিডিয়াতেই মোটামুটি এই খবরটি উঠে এসেছে, আন্তর্জাতিক কোনো কোনো গণমাধ্যমেও খবরটি উঠে এসেছে। তা হচ্ছে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের সৈন্যরা এতটাই নাস্তানুবদ্ধ হয়েছেন যে তারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে। এবং এটিকে কেন্দ্র করে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে নানান ধরনের বক্তব্য। আসলে এই তথ্যটি বা এই সংবাদটি কতটুকু সত্য, তার আগে একটু জানিয়ে দেখি। এরই মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই পক্ষই যে যার মতন করেই অন্য পক্ষের ক্ষতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে চাইছে। যা হয় সাধারণত যুদ্ধের বিষয়ে দুই পক্ষের মধ্যে, কে কার কতটুকু ক্ষতি করতে পারলো, কে কার নাগরিকদের বেশিভাবে হত্যা করতে পারলো, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যে আমরা যতটুকু জেনেছি যে বিবিসির খবর অনুযায়ী সর্বশেষ পাকিস্তানে ভারতের হামলায় এ পর্যন্ত 26 জন নিহত হয়েছেন, আর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 10 জন নিহত হয়েছেন। তবে স্ট্রাকচারাল যে ক্ষয়ক্ষতি বা আর্থিক ক্ষয়ক্ষতি, সেটি নিঃসন্দেহে ভারতের বেশি হয়েছে। ভারতের 5টি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে, পাকিস্তানের দাবি, যদিও ভারত বলছে না, তাদের 3টি যুদ্ধ বিমান তারা হারিয়েছে। আর যে 5টির কথা ভারত দাবি করছে যে ধ্বংস করেছে, ভূপাতিত করেছে, সে 5টির মধ্যে 3টি রাফাল যুদ্ধ বিমান। খুব স্বাভাবিকভাবেই আমাদের ধারণা আছে যে এক একটি বিমানের মূল্য কত বিশাল অঙ্কের। যাই হোক, এখন বিষয় হচ্ছে আবার অজিত দোভাল যে কথাটি বলেছেন, বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের যে ব্রিফ রয়েছেন, সেটিও একটু উল্লেখ করতে চাই। তার যে বক্তব্য, সেটি নিয়ে আবার দুভাবেই ব্যাখ্যা করা যেতে পারে। যে খবরটি ভাইরাল হয়েছে যে ভারতীয় সৈন্যরা আত্মসমর্পণে ইঙ্গিত দিয়েছে সাদা পতাকা উড়ানোর মাধ্যমে, এটি প্রথমে দাবি করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি তার এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন। তার বরাত দিয়ে পাকিস্তানের অন্যতম শীর্ষ গণমাধ্যম দ্য ডন, তারা তাদের এক প্রতিবেদনে বলছে যে
ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে, উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযানের ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবন রক্ষায় সেই পোস্টের ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করে। সাদা পতাকা যুদ্ধবিরতি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মসমর্পণের প্রতীক। পাকিস্তানের গণমাধ্যম ডনও কিন্তু তারা নিজস্ব সূত্রের বরাত দিয়ে কোনো তথ্য উপস্থাপন করেনি। তারা সে দেশের তথ্যমন্ত্রীর যে বক্তব্য সেটির প্রেক্ষিতে এই নিউজটি করেছে। আল জাজিরা তারা নিজেও এই নিউজটা করেছে, তারাও ঠিক একইভাবে আতাউল্লাহ তারার রেফারেন্সে এই নিউজটি করেছে এবং তারা বলেছে, আল জাজিরা বলছে, স্বাধীনভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। আবার ভারতের বিভিন্ন গণমাধ্যম তারা যদি দাবি করছে যে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে ভারতের কোনো সৈন্য বা সেনা সদস্য এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, তারা সাদা পতাকা উত্তোলন করেনি। এখন বিষয় হচ্ছে, ভারতের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিনি বেশ কয়েকটি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন, ব্রিফ করেছেন। তার মধ্যে ছিলেন কারা কারা? যুক্তরাজ্য, সৌদি আরব, জাপান, ফ্রান্স এবং রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টাদের তিনি ব্রিফ করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি কি বলছেন? যে পাকিস্তানের উত্তেজনা বাড়ালে ভারত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, তবে দেশটির নিজস্ব কোনো উত্তেজনা বাড়ানোর ইচ্ছে বা অভিপ্রায় নেই। এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি যেটা বলছিলাম, দুভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি, যে যার মতো করে আমরা ধরে নিতে পারি। প্রথমত হচ্ছে যে ভারত ভয় পেয়ে গেছে, তারা আর এগোতে চায় না, এবং এই কথা দিয়ে তারা বলতে চাইছে যে আমাদের আর কোনো ইচ্ছে নেই সামনে এগোনোর, এই পর্যন্তই থাক। আবার অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ভারতের যেটুকু দেখানোর কথা ছিল সেটুকু দেখিয়ে দিয়েছে। তারা যে বলছে যে তারা পাকিস্তানের জঙ্গি স্থাপনায় বা জঙ্গিদের যে প্রশিক্ষণ শিবির বা আস্তানা, সেই সব জায়গায় তারা সে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং সেসব জায়গায় তারা আঘাত এনেছে। এবং এরই মধ্যে তারা জানিয়েছে যে পাকিস্তানের অন্যতম জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্যকে হত্যা করেছে। এটি আবার এই সংগঠনের প্রধান মাসুদ আজহার তিনি নিজেও বলেছেন যে তার পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছেন। অনেক ধরনের খবর আমরা পেতে পারি, তবে পাকিস্তান ভারত তার মতো করে তারা দাবি করবে অনেক কিছু। আমি বলছিলাম, বা আমার এটি নিয়ে আলোচনা বিষয় হচ্ছে এই, যে কোনো খবরের সত্যতা সত্য যাচাই না করে আমরা যে যার মতো করে একটি পক্ষ নিয়ে বা যে কোনো একটা খবরে খুশি হয়ে সেটি যে যার মতো করে প্রকাশ করার চেষ্টা করছি। এর মধ্য দিয়ে যেটি প্রমাণ হচ্ছে যে আমরা আর আমাদের স্বকীয়তায় নেই, আমরা নিজেরা আর বাংলাদেশি নেই। আমরা কোনো না কোনোভাবে চিন্তায়, চেতনায়, মননে, আদর্শে, কাজকর্মে কেউ না কেউ হয় পাকিস্তানি আর না হয় ভারতীয়। এবং যেভাবে এই খবরটি প্রচার করা হচ্ছে দুদিক থেকেই, একটি পক্ষ প্রচার করছে যে এই দেখো ভারত আত্মসমর্পণ করতে চাইছে পাকিস্তানের কাছে, এরই মধ্যে এই অবস্থা। আরেকটা পক্ষ উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, উড়িয়ে দেওয়ারও কিছু নেই, একেবারে সাথে সাথে সেটি ফলো করে প্রচার করারও কিছু নেই। খবরটি আসলে কি, সেটি হচ্ছে মুখ্য বিষয়। এ কিং নয়, কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। এই খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ, ঐক্যের প্রতীক। আমি এটা এজন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই।
কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাই হচ্ছে একজন আপসহীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার। তারা যখন আপসহীন থাকে, দেশের জন্য লড়াই করে, কারো সাথে কোনো ধরনের ভিনদেশি কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না, দেশের মানুষের পক্ষে আমরণ লড়ে যায়, তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আপসহীনতার একজন নেত্রী, জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতিবান একজন নেত্রী, জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে সকল দল মত, বিভিন্ন মানুষের আলোচনা আছে, সমালোচনা আছে। আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে, আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল। কিন্তু একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা অবনীত চিত্তে তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, তাকে শুধু দেশপ্রেমিক হিসাবেই মূল্যায়ন করে। একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না, বরং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী, পাশাপাশি এই খালেদা জিয়াই আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং শুধু প্রধানমন্ত্রী নয়, বাংলাদেশের আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শেখ হাসিনা ছিলেন, সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহারা হয়ে বসেছিলেন, সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আজকের এই বেগম খালেদা জিয়াকে গত 16 বছর পর্যন্ত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বাসার সামনে বালুর ট্রাক রেখেছে, মানুষ কোনো জায়গা থেকে তাকে সংঘবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি। তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিমরোলার চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দী করেছিল। শুধু জেলের মধ্যে বন্দী রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয়। এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল। এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে, এবং কথিত আছে শেখ হাসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি, কখন মারা যাবে। এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছতো যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন খালেদা জিয়াকে নিয়ে, এত বাড়াবাড়ির কি আছে, বয়স হয়েছে, যে কোনো সময় মারা যাবে। আজ খালেদা জিয়া মারা যাননি, তিনি বাংলাদেশেই আছেন, দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন। কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন, সেই শেখ হাসিনাই বাংলাদেশ থেকে মারা গিয়েছে, মানে এখান থেকে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তিনি আর বাংলাদেশে নেই। কিন্তু খালেদা জিয়ার চোখের সামনে তিনি মানুষের ভালোবাসা আবার চোখের সামনে নিচ্ছেন, মানুষ তাকে রিসিভ করছে, সম্মান জানাচ্ছে। আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই, খালেদা জিয়া কোনো দলের সম্পদ নয়, খালেদা জিয়া দেশের সম্পদ।
ঐক্যের প্রতীক আমি এটা এজন্যই বলি, আমাদের দেশে কোনো রাজা বাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই। কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায়, তার মধ্যে একজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ কিং নয়, কিন্তু কিংদেরও কিং। এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাদশা নয়, কিন্তু রাজা বাদশাদেরও বাদশা। আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। আমি কেন বলছি এই কথা? কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে, মানুষের ক্লান্তিকালে অনৈক্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন, তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয়, সেখানে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডান বাম, ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি, কথা বলতে রাজি, তাকে সম্মান জানাতে রাজি। এর কারণটা কি? কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ, কারণ হচ্ছে তার দেশপ্রেম, কারণ হচ্ছে তিনি সমালোচনার চাইতে আলোচনা করতে পছন্দ করেন। তিনি সৎ পথে রাজনীতি করেছেন, সৎ পথেই তিনি রাজনীতি করতে চান। আপনারা অনেকেই একে অপরের সাথে, আমরা যখন 5ই আগস্টের পরে লাগালাগিতে ব্যস্ত, কথার কাটাকাটিতে ব্যস্ত, বিভিন্ন শব্দচয়নে আমরা উচ্চবাচ্য করছি, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয়। আর সে কারণেই আজকের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে আসছেন, তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা, জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে। আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে, কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না। কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে, বাসায়, বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে, তারপরে তার উপরে অত্যাচার হয়েছে। এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে, এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে। এরকম একজন নেত্রী, যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে। শুধু পতন নয়, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই, চ্যালেঞ্জ। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশের জনতার সামনে থেকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে তিনি তার দলকে তালাক দিয়ে তারপরে বের হয়ে চলে গিয়েছেন। খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সকল ক্রাইসিসে দেশের জন্য, মানুষের জন্য দেশে থেকে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। অর্ধেক সুস্থ হয়ে গিয়েছেন শুধুমাত্র হাসিনা পতনের দিনই। এই যে আনন্দ উচ্ছ্বাস, আজকে তার চেহারা দেখে আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে ভয় হতো এই মানুষটি কখন না চলে যায়। আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো রাজনীতি নেই। তিনি সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকবেন। প্রত্যেকটি ব্যক্তি যে যত বেশি তাকে সম্মান দিতে পারবেন, তিনি তত বেশি সম্মানিত হতে পারবেন। খালেদা জিয়া হচ্ছেন সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের বিবেচনায়। আমরা এই নেত্রীকে হারাতে চাই না, আমরা এই নেত্রীর দীর্ঘায়ু কামনা করি। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ব্যক্তিগতভাবে বিএনপির হিসাবেই শুধু দেখতে চাই না, আমি বাংলাদেশের হিসাবে দেখতে চাই। তিনি বাংলাদেশের মানুষের, কি আর্মি, কি বিজিবি, কি আপনার বাংলাদেশের প্রশাসন, এমপি, মন্ত্রী, সচিব, বিভিন্ন লেভেলের পুলিশ, যারাই যেখানে দায়িত্ব পালন করেছেন, এমন একজন নেত্রী আমাদের থাকা দরকার, যিনি অন্তত সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন। আমার এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন, যেই প্রয়োজনীয়তাটা খালেদা জিয়া ছাড়া কোনোদিন কেউ মিটাতে পারবে না। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আজকের এই ভালোবাসা প্রমাণ করে তিনি আপসহীন, তিনি জনতার নেত্রী। তার উপরে যত অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, সব কিছুর জবাব জনগণ আজকের একদিনে দিয়ে দিয়েছে। চিকিৎসা দিবে না, চিকিৎসা খালেদা জিয়া ঠিকই পাচ্ছে। আমি জানি না হাসিনার চিকিৎসার কি অবস্থা। খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষের সাথে মিশতে দিবে না, কিন্তু খালেদা জিয়া ঠিকই লক্ষ লক্ষ মানুষের পদভারে আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে শুধু দেশনেত্রীকে ভালোবেসে। এটা আর কেউ অর্জন করতে পারেনি।
বিএনপির অন্য কোনো নেতা এই অর্জন করতে পারেনি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করতে পেরেছে। অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে সম্মানের জায়গাটায়। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রেখেই আমাদের রাজনৈতিক পথ চালতে চাই। আপনি ভিন্ন দলের, ভিন্ন আদর্শের, ভিন্ন মতের, আমি সহ, আপনি সহ যে কেউ হতে পারি, কিন্তু খালেদা জিয়ার প্রতি সম্মান যত থাকবে আমার দেশপ্রেম তত বাড়বে। আজকের বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর সেনা সদস্য, র্যাবের সদস্য, বিভিন্ন বাহিনীর সদস্য, পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা যে নির্লসভাবে কষ্ট করে বেগম খালেদা জিয়াকে বাসা পর্যন্ত সংবর্ধিত করে নিয়ে এসেছেন এই ঐতিহাসিক রাজকীয় সংবর্ধনার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের জন্য এই সরকারের নিরপেক্ষ আচরণের আহ্বান জানাই এবং এই বাংলাদেশের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সহ ডানপন্থী এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দেশ বিনির্মাণে আমরা ইস্পাত দৃঢ় কণ্ঠে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি, সেটাই হোক আজকের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কয়েকদিন আগে জনাব মুস্তফা সরওয়ার ফারুকীর সাথে বাহাসে লিপ্ত হয়ে, মানে সাংবাদিকরা বাহাসে লিপ্ত হয়েছিলেন, এটা নিয়ে অনেক আলাপ আছে, সেই আলাপটা আবার একটু করতে চাই, কারণ এটা নিয়ে অলরেডি একবার কথা বলেছি, কিন্তু নতুন করে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিতর্কটা চলছে সাংবাদিকতার সীমা কোনটা, সাংবাদিকরা কেমন প্রশ্ন করতে পারবেন, সাংবাদিকরা বাহাসে লিপ্ত হতে পারবেন কিনা, এবং ফাইনালি যেটা আরও জরুরি প্রশ্ন, কেউ কি শেখ হাসিনার পক্ষে মোটিভেটেড হয়ে সাংবাদিকতা করতে পারবেন? মানে এই ব্যাপারে আরেকটু কথা বলার ইচ্ছে হলো, কারণ এই ইস্যুটা আবার একটু চাঙা হলো দুদিন পরে এসে। জনাব খালেদ মহিউদ্দিন তার যে শোটা করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে এই প্রশ্নটা আবার নতুন করে উঠলো। এই ইস্যু নিয়ে কথা হয়েছে দীর্ঘ সময়, অন্যান্য ইস্যু ছিল কিন্তু মূল ইস্যু ছিল এটা, যেখানে বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি এবং প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ ছিলেন এবং নেত্র নিউজের প্রধান সম্পাদক জনাব তাসনিম খলিল ছিলেন। সেইখানে একই আলাপ, মানে বিশেষ করে যারা মাহবুব মোর্শেদ একটা আলাপ তুলছেন, আমি যেটা দেখলাম মানে সামাজিক মাধ্যমে এই আলাপটা অনেকে প্রথম দিন থেকে করছেন এবং এই ডিবেটের পরেও করছেন। মানে অনেকেই মনে করছেন যারা মাহবুব মোর্শেদ যেটা বলছেন সেটা সঠিক, এবং আবার অবশ্যই বিপরীত চিন্তাও আছে। অনেকে আবার মনে করছেন জনাব মোর্শেদ সঠিক নন, রাদার তার সাথে জনাব খালেদ মহিউদ্দিন এবং তাসনিম খলিল যে পয়েন্টে ডিবেট করেছেন তারাই সঠিক জায়গায় আছেন। এই ধরনের আলাপ হচ্ছে। টকশোটা নিয়ে একটু বেসিক দু একটা কথা একটু বলে রাখি, আপনারা সুযোগ পেলে দেখে নেবেন। সেখানে আসলে জনাব মাহবুব মোর্শেদ যেটা বলতে চেয়েছেন, অবশ্যই এখানে ওনার একটা মানে কোন সত্তায় উনি কথা বলছেন এটা একটা ইন্টারেস্টিং ডিবেট হলো দেখলাম। জনাব তাসনিম খলিল মনে করছেন যে তিনি সরকারের মানুষ হয়ে, সরকারের অংশ হয়ে কথা বলছেন। আমরা জানি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা একটা সরকারি সংস্থা, সেটার সর্বোচ্চ পদে আসীন আছেন। আবার একই সাথে মাহবুব মোর্শেদ একজন দীর্ঘকালীন অ্যাক্টিভিস্ট, লেখক, অনেক কিছু, এবং শেখ হাসিনা বিরোধী যে লড়াই তাতে গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন। তো সেই সত্তায় কোন সত্তায় কথা বলছেন এটা নিয়ে আলাপ নিয়ে ডিবেট হলো, কিছুটা উত্তেজনা হলো। কিন্তু যেটা বলতে চাইছি, তিনি মনে করেন, এটা আবারও বলছি, তার মুখের এই বক্তব্যটা আমি জাস্ট নিচ্ছি কারণ এই বক্তব্যটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে। সেটা হচ্ছে একটা সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানে যে বিষয় তাই সেই বিষয়ের বাইরে গিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা করতে পারে কি না তিনি তার মতামত দিচ্ছেন। আমি দেখলাম খুবই গুরুত্বপূর্ণ মানুষও এই আলাপ করছেন, সাংবাদিক মতামত দিতে পারবেন না, তার কাজ শুধু প্রশ্ন করা। তো সেটাও জনাব মাহবুব মোর্শেদ আনলেন এবং তিনি যে বিতর্কে লিপ্ত হয়েছেন এবং তিনি তার আসলে একটা এজেন্ডা, তার একটা বক্তব্য আছে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য রায়দার ওখানে গেছে, তিনি সাংবাদিকতার জন্য যাননি। সুতরাং এটা সাংবাদিকতা না এটা। এবং আরেকটা ইস্যু আসতে থাকলো একটা পর্যায়ে, সেটা হচ্ছে শেখ হাসিনার পক্ষে সাংবাদিকরা তার যে বিভৎস রেজিম, মানুষের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তার সম্মতি উৎপাদন করেছিল। সুতরাং সাংবাদিকদের তার পক্ষ নেয়া নিয়েও তার জনাব মোর্শেদের প্রশ্ন আছে। আবারও বলছি, যারা মাহবুব মোর্শেদের এই কথাগুলো সবগুলো আমাদের কারো না কারো মনের মধ্যে আছে। আমি এই আলাপগুলো দেখছি, আগে দেখেছি এবং এই টকশোটার পরেও দেখেছি। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন
যে জনাব মাহবুব মোর্শেদ খুব লজিকলি এস্টাবলিশ এগুলো করতে না পারলেও যেটাকে জার্নালিজম বলছেন জনাব খালিদ মহিউদ্দিন এবং জনাব তসনিম খলিল, সেটা জার্নালিজম না। এটা আসলে ডিসইনফরমেশন ছড়ানোর একটা টুলকে জার্নালিজম বলতে পারবো কিনা, এবং সেগুলোকে বন্ধ করাই উচিত, এইরকম কথাবার্তা। আপনারা খুবই ইন্টারেস্টিং ডিবেট, আপনারা ইয়েটা দেখে নিলে ভালো হবে। আমি কয়েকটা প্রশ্ন এখন মানে আমার টেক বা এই ইস্যুগুলো নিয়ে কথা বলি। আগেরটায় বলেছিলাম, আগেরটায় অল্প বলেছি, কারণ হলো আমার মূল বিষয় ছিল আসলে আগেরটায় এই যে সরকার একটা মবকে ঠেকাতে ব্যর্থ হলো। ওই ঘটনাটা ঘটেছে আসলে একটা মবের কারণে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠন এই কাজটা করেছে, এবং সরকার না ঠেকাতে পেরে এটা আদতে শেষ পর্যন্ত সরকারের রেসপন্সিবিলিটি হয়েছে। যদিও আমি কোনোভাবেই মনে করি না, আমি সেখানেও বলেছি সরকার আসলে এটা করতে বলেনি, প্রশ্নই আসে না। আমি এই সরকারের সব সমালোচনার পরও এই সমালোচনা করি না, এবং আমি আবারও বলে রাখি অত্যন্ত স্মার্টলি জনাব ফারুকী সেই প্রশ্নগুলো সব জবাব দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা ফুটনোট দিয়ে রাখা ভালো, কোনো কোনো মিডিয়ার হেডলাইন এমনভাবে করা হয়েছে যে জনাব ফারুকীর সাথে ডিবেটের জেরে চাকরি গেছে। ডিবেটের পর আসলে ঘটনাটা ঘটেছে অ্যান্ড সামহাউ ইটস কানেক্টেড, কিন্তু শুধু হেডলাইন পড়লে মনে হবে যে এটা সরকার বা জনাব ফারুকীর রোশান হলে পড়েছেন ওই 3 সাংবাদিক। ব্যাপারগুলো এই রকমও না, এটা একেবারেই ভুল ধরনের এবং মিসলিডিং বলতে পারি আমরা। যাই হোক, সাংবাদিকরা কি প্রশ্ন যে কনটেক্সট আছে তার বাইরে করতে পারবেন? আমার মনে হয় করতে পারবেন, আমার মনে হয় করতে পারবেন, এবং যে বিষয় আছে তার মধ্যে শতভাগ থেকে তার বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। একটা কথা মনে রাখা দরকার যে ক্ষমতাবান যে মানুষরা আছে সেই ক্ষমতাবান মানুষকে সবসময় পাওয়া যায় না সব প্রশ্ন করার জন্য। ফলে কোনো একটা ইস্যুতে, সেই যেদিন এই প্রোগ্রামটা সাংবাদিকরা ডাকা হয়েছিল সেটা সম্ভবত বাংলাদেশে একটা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, সেটাও উপরে। তো এখন কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই প্রশ্ন করতে হবে। জনাব ফারুকীকে প্রশ্ন করার সুযোগ সাংবাদিকরা যখন পেয়েই গেলেন, তখন এর আগে ঘটে যাওয়া ঘটনা, যেমন পয়লা বৈশাখের যে শোভাযাত্রা হলো সেখানে শেখ হাসিনার মোটিভ দেয়া, তারপরে একটা পর্যায়ে এই খুনি শব্দটা থেকে খুনের সংখ্যা এসব প্রশ্ন করা চলে আসলো। সো এটা কেন আসতে পারবে না? আমি মনে করি আসতে পারবে, কারণ জাতির কাছে, আমি উইথ ডিউ রেসপেক্ট এই ফিল্মের ব্যাপারটার প্রতি রেখে বলছি, জাতির কাছে এগুলো অনেক বেশি বার্নিং ইস্যু। সো তারা এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন খুব চমৎকারভাবে পার পেয়ে অ্যাস্টাবলিশও করতে পেরেছেন জনাব ফারুকী, কোনো সমস্যা হয়নি এই প্রশ্নে। তো এই প্রশ্ন করা যাবে, একেবারে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুল বেঁধে দিয়ে এর বাইরে যাওয়া যাবে না, এটা হয় না। সাংবাদিকরা কি ডিবেটে যেতে পারেন? খুবই পারেন, খুবই পারেন। যদিও ইন্টারভিউ না, ইন্টারভিউতে তো পারেনি, কিন্তু যিনি জবাব দিচ্ছেন তার কোনো জবাবে যদি কারো খুব পছন্দ না হয়ে থাকে, কনভিন্স না হয়ে থাকেন, উনি কি সম্পূরক প্রশ্ন করতে পারেন না? অবশ্যই পারেন, করা উচিত, করা উচিত, কারণ প্রত্যেকটা জবাবের উপরে ডিপেন্ড করেই পাল্টা প্রশ্ন তৈরি হয়, এবং সেখানে যে বাহাসের মতো দেখা গেছে এটা জনাব ফারুকীর জবাবের উপরে ভিত্তি করেই হয়েছে, এবং তারা তার জবাবে কনভিন্সড হন নাই। খুবই কনভিন্সিং জবাবেও শতভাগ মানুষ কনভিন্সড হতে হবে কেন? এমন কোনো কথা নেই। সুতরাং বাহাস করতে পারেন, এবং তার একটা অবস্থান থাকতে পারে, সাংবাদিকের একটা অবস্থান থাকতে পারে, তার একটা মন্তব্য থাকতে পারে। যেমন আদালত দিয়ে প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে কিভাবে খুনি বলছেন? খুনি বলা যায়, খুনি বলা যায়, এবং আবারও বলছি সব জবাব দেয়া হয়ে গেছে। তিনি তা মনে করছেন, তিনি তা মনে করতেই পারেন, এবং সেটা জিজ্ঞেস করতে পারেন। ক্ষমতায় থাকা মানুষকে, ক্ষমতা যারা থাকবেন আমরা তেমন চাই যে তারা প্রশ্ন ফেস করবেন। এগুলো তুলনামূলকভাবে ছোট ডিবেট, এগুলোও আছে। প্রধান ডিবেটটা হচ্ছে শেখ হাসিনার হয়ে, মানে এই যে তারা যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নগুলো করার মাধ্যমে তারা শেখ হাসিনা দোষর হয়ে গেলেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন জনাব খালিদ মহিউদ্দিন করেছিলেন জনাব মাহবুব মোর্শেদকে। এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু আমরা যদি এভাবে বলি যে চিহ্নিত বা কেউ একজনকে আমরা বুঝতে পারছি বা জানি যে উনি আসলে শেখ হাসিনার হয়েই প্রশ্ন করতে এসছেন, তাহলে আমরা তার প্রশ্ন করাকে থামিয়ে দেব কিনা, বা কিভাবে থামাবো, থামাতে চাই কিনা, কিভাবে থামাবো, থামাতে চাই কিনা সেটা প্রশ্ন প্রথমে আসবে। এখন কথা হলো, শেখ হাসিনার পক্ষে কেউ এসে এই যে যা যা ঘটলো এই জিনিসগুলোকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছেন, আমি তো এটাকে পজিটিভ বলে মনে করি। কারো কাছে খারাপ লাগতে পারে, আমি পজিটিভ বলে মনে করি বলছি। এ কারণে বলছি যে এই প্রশ্নগুলো এসেই আমাদের যে ন্যারেটিভ, এগুলো টেস্টেড হয়ে
ইভেন স্ট্রঙ্গার হবে। কারণ মিথ্যা যে কথাগুলো তারা বলার চেষ্টা করছে, তারা তো আমাকে জিজ্ঞেস করছেন, সুতরাং এগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারছি। এখানে তো মুখোমুখি একজন জবাব দিতে পারছি না, কিন্তু প্রশ্ন। আরেকটা জায়গা আছে, সেটা ভিন্ন। সেটা হচ্ছে ধরুন নবনীতা চৌধুরী একটা পডকাস্ট শুরু করেছেন, যেখানে তিনি একচ্ছত্রভাবে কতগুলো ডিসইনফরমেশন, যেমন পুলিশ 3,000 3,500 পুলিশ মারা গেছে, ওগুলো ওখান থেকে ছড়াচ্ছে। এগুলো তো থাকবে, আমরা কি ওটা বন্ধ করতে পারছি? বরং আমরা আস্তে আস্তে যদি প্রয়োজন মনে করি, ওগুলোর জবাব আমাদেরকে দিয়েই এগুলো ঠিকঠাক রাখতে হবে। এখানে তো যে প্রশ্ন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য এই সরকারেরই একজন প্রতিনিধি ছিলেন, সুতরাং তিনি এই প্রশ্ন যদি করেন আমি কোনো সমস্যা দেখি না। কারণ তার যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়ার মতো জবাব আমাদের কাছে আছে, আমরা জবাব দিতে চাই, এবং জবাব, যেহেতু আমরা সত্যের পথে আছি, আমরা জবাব দিয়ে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, কেউ যদি মনে করি যে শেখ হাসিনার পক্ষে যায়, এমন কোনো প্রশ্ন করা যাবে না। সেটা তো কোনো না কোনো একটা আইনের ভিত্তিতে হতে হবে, মানে এটাকে ক্রিমিনালাইজ করতে হলে একটা আইন লাগবে। আর ক্রিমিনালাইজ যদি নাও করে একটা নর্ম, পৃথিবীতে সবসময় সব কিছু যে আইনের মাধ্যমে হয় নট নেসেসারিলি, অনেক ক্ষেত্রে রীতি বা নর্মের মাধ্যমেও হয়। সো সেরকম একটা নর্ম কি আমরা তৈরি করতে চাই, সেই প্রশ্ন আসতে হবে। কেউ কি আমাদের জুলাই অগাস্ট অভ্যুত্থানে যা যা ঘটেছে, যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি, সেটার বিরুদ্ধে কথা বলতে পারবে না? সেটার বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না? বিরুদ্ধে অপিনিয়ন দূরে থাকুক, প্রশ্নও কি করতে পারবে না? মোটিভেটেড হয়েও, টাকা খেয়েও এই নর্মকে আমরা তৈরি করব, এই আলাপটা করি। তাহলে আলাপ প্রথম কথাটা হচ্ছে, আমি যদি ক্রিমিনালাইজ করতে চাই তাহলে আইন লাগবে। আইন ছাড়া কাউকে আমরা আসলে কোনো রকম কোনো কিছু করতে পারি না, বলতে পারি না। কিন্তু আমরা সেটাকে নর্ম করব, সেই ক্ষেত্রে কেন করতে চাই? আসলে আমাদের মধ্যে কি কোনো ভীতি আছে, কোনো সমস্যা আছে, নাকি কেউ কেউ ভয় করছে এর মাধ্যমে আওয়ামী লীগের ক্রাইম হালকা হয়ে যাবে এবং তাদের ন্যারেটিভ ডমিনেন্ট হয়ে উঠবে? এই যুগটা ডিসইনফরমেশনের, অনেক ফালতু কথা ছড়িয়ে ফেলা যায়। এটা, এই প্রশ্ন যদি নাও করতে দেই, যদি আমরা আমাদের ন্যারেটিভটাকে, যেটা সঠিক, সেটাকে ঠিকমতো স্ট্রাকচার্ড, অর্গানাইজড করে, এবং নানাভাবে, এটা শুধুমাত্র তথ্য দিয়ে না, বলা হয় যে একটা ইতিহাসকে সিমেন্টিংয়ের জন্য কালচারালিও করতে হয়। এটা নিয়ে গান লেখা, কবিতা লেখা, গল্প লেখা, সিনেমা বানানো, ডকুমেন্টারি বানানো, নানান রকম কিছু করে এটাকে মানে একদম গেঁথে ফেলতে হয়, সিমেন্টিং করতে হয়, এটা পেইন্টিং আঁকতে হবে, এক্সিবিশন হতে হবে, মানুষকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে। এগুলো যদি না করতে পারি, আসলে এই প্রশ্ন করা ঠেকাই বা এটা করি, এটাকে নিয়ে নানান রকম উল্টোপাল্টা কথা, তাদের প্রোপাগ্যান্ডা আসতে থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে, এটা একেবারে এআই এর যুগ, ডিপ ফেকের যুগ। দেখা যাবে মিথ্যা ডকুমেন্টও তৈরি করে আনা সম্ভব হবে, যার মাধ্যমে অনেক কিছু বলা যেতে পারে। তো এটা ভিন্ন লড়াই, সেটা এই প্রশ্ন করা বন্ধের মাধ্যমে আসলে আমরা কোনোদিন অর্জন করতে পারবো না। সুতরাং আমি মনে করি যে 3জন সাংবাদিকের কথা বলা হয়েছে, তারা যা যা প্রশ্ন করেছেন, যা যা ডিবেট করেছেন, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আমি তাদের এই প্রশ্নগুলো পছন্দ করি না। কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে, আমি যেটা পছন্দ করি না, যেটাকে আমি সঠিক মনে করি না, সেটা যদি অপরাধ না হয় কোনোভাবে, সেটা টলারেট করা। আমি তাদের কোনো ভুল হয়েছে বলে মনে করি না। তারা সাংবাদিকতার একেবারে বাইরে গেছেন, তাদের গলা টিপে ধরতে হবে, তাদের বন্ধ করে দিতে হবে, এবং ভবিষ্যতে এমন একটা নজির তৈরি করলাম যে ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের কাজ না করে। ভুল চর্চা, এটা সত্য যে 3জন সাংবাদিকের যখন চাকরি গেল, যেভাবেই হোক, সরকারের ব্যর্থতা, সরকার মব কন্ট্রোল করতে পারেনি, যখন চাকরি গেল তখন খুব নিশ্চিতভাবে আমাদের এটা বলতে হবে যে আমরা বুঝতে পারছি এটাই তারা চেয়েছিলেন, ভবিষ্যতে এই ধরনের প্রবণতা বন্ধ করা। এই প্রবণতা যে বন্ধ করা হলো এই কোয়ার্সিভ স্টেপের মাধ্যমে, কেউ কেউ এটাকে প্রশংসা করছেন, কারণ তাদের কাছে এটা সাংবাদিকতা না, এটা তারা করতে পারেন না। হয় কি, তখন যেই রকম একটা সংজ্ঞায়ন করে আমরা এটাকে বন্ধ করছি, কেউ না কেউ কোনো না কোনো রকম সংজ্ঞায়ন আবার করবে। শেখ হাসিনা করেছিল তো, সংজ্ঞায়ন করেছিল, রীতি তৈরি করেছিল এবং আইন তৈরি করে ফেলেছিল। এগুলোই ঘটে। এভাবেই মুক্ত সাংবাদিকতা থেকে আমরা আসলে সরতে থাকি। একটা কথা বলে শেষ করি, পৃথিবীতে ফুল প্রুফ কোনো সিস্টেম নাই। যে সিস্টেমটাকে আমি সঠিক বলে মনে করি, ওর মধ্যেও ফ্লজ আছে, এর মধ্য দিয়েও কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি এর ডিসইনফরমেশনটা ঢুকে যেতে পারে, কিন্তু অল্টারনেটিভ যেটাকে আমরা সাজেস্ট করছি, এটা কিন্তু সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাকে ধ্বংস করবে। এটা অত্যন্ত ভুল পথ বলে আমি বিশ্বাস করি।
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ দেখতে পেলেন, ভারত সত্যি সত্যি কি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন? এইবার এই বিষয় নিয়ে যে বক্তব্যটি শুনলেন, এই বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।